থ্রি, টু, ওয়ান। আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। আমি তোমাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট কিছু ম্যাটার নিয়ে আজকে ডিসকাস করতে এই ভিডিও করতেছি। সো বায়োলজির কিচ্ছু বুঝি না। সমাধান, খুব সুন্দর একটা সমাধান নিয়ে আজকের ক্লাসটা স্টার্ট করে দেব। আমরা একটা সুন্দর সিরিজ সাজিয়েছি এবং অনেক বড় একটা লিস্ট আছে সেই সিরিজটার, এবং ৫টা পার্টে ভাগ করা আছে, যেখানে ৫টা ডিভিশন বোঝাচ্ছে যে এই ৫টা ভাগে ৫টা ডিভিশনে আমরা ক্লাসগুলো করব। ঠিক আছে? আচ্ছা, তো সেগুলো কি? আমরা আস্তে আস্তে অবশ্যই দেখব। পরের স্লাইডে পুরো একটা লিস্ট আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। ওই অনুসারে একটা খাতা নাও, কিছু নোট রাখো, ছোট্ট 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 ছোট্ট, বাট আমরা গল্পে গল্পে শিখবো। দেখো, এখানে টোটালে ৫টা পার্ট আছে। এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 থার্ড স্টেজ, পার্ট 4 ফোর্থ স্টেজ, অ্যান্ড পার্ট 5th স্টেজ। সো আমরা মেইনলি বায়োকেমিস্ট্রি বা বায়োমলিকিউলস, তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ, আমাদের জীবনের যে বৈশিষ্ট্যাবলী, এই সব বিষয়গুলোকে মার্জ করব আস্তে আস্তে। এক একটা টপিক শিখবো, আগের টপিকটার সাথে মার্জ করব, এবং আমি দেখাবো যে আসলে বায়োলজির প্রতিটা টপিক ইন্টারকানেক্টেড। এই জিনিসটা সবাই পড়ে, কিন্তু কেউ বিলিভ করে না। দে আর ইন্টারকানেক্টেড। সো এই ইন্টারকানেকশনটাই আমি তোমাদের ভিতরে দেওয়ার জন্যই মূলত এই ক্লাসগুলো নেওয়া। সো দিস ক্লাসেস আর প্রেজেন্টেড বাই বুঝলা বাপ, অবশ্যই সেই তোমাদের ওয়েল নোন চ্যানেল। এবং এই চ্যানেলটায় আমরা এটার একটা সুন্দর প্লেলিস্ট বানাবো। আর এই জিনিসগুলো দেখবে একাডেমিকের সাথে তোমার মিলে গেছে। এর বাইরে একাডেমিকেরও কিছু নাই। দেখো, কোষ, ইউ মে কনসিডার সেল অ্যাজ দ্য ব্রিক অফ লাইফ, জীবনের ইট। ব্রিক্স অফ লাইফ বলাই বেটার হবে, কারণ ইট একটা দিয়ে হয় না কোষ। ধরো যে আমাদের একটা বিল্ডিং তৈরি হচ্ছে এখন, এই বিল্ডিংটা আমি তৈরি করতে চাচ্ছি। তাহলে এই বিল্ডিংটা তৈরি করব, আমি একটা ইট দিয়ে একটা বিল্ডিং তৈরি করতে পারবো না। তাহলে আমার একটা বিল্ডিং তৈরি করতে গেলে কি করতে হবে? অনেকগুলো ইট নিতে হবে। সেই ইটগুলোকে একটার উপর আরেকটা গাঁথতে হবে, এর ফলে একটা বিল্ডিং তৈরি হবে। আর তাহলে এই এক একটা ইট হচ্ছে এক একটা বেস। একটা ইট ব্যতীত আরেকটা ইট কাজ করবে না এখানে, রাইট? তো এই জন্য বিল্ডিং ব্লক যেরকম এই ইটগুলো, একইভাবে আমাদের জীবনের ব্লক হচ্ছে এই এক একটা সেল বা কোষ। জীবন মানে কোষের গল্প, কোষ মানে কাজের ছন্দ, আর বায়োলজি মানে জীবনকে বোঝার বিজ্ঞান। দেখো, জীবন মানে কোষের গল্প মানে হচ্ছে আমি জীবন নিয়ে যখন আলোচনা করব, কোষ আমার আসবেই। আর যখন আমি কোষ নিয়ে কথা বলবো, তখন এর কাজ আসবে। জাস্ট দেখবা কাজ, কত কাজ করে, সীমাহীন। যাই হোক, আমাদের দেহ কোটি 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 কোষ নিয়ে গঠিত। অ্যামাউন্ট নিয়ে আমি আলোচনা খুবই কম করব আমার ক্লাসগুলোতে। অ্যামাউন্ট রিলেটেড, স্ট্যাটিস্টিক রিলেটেড, আমি জাস্ট পয়েন্ট অফ ভিউগুলো বোঝাবো। জ্ঞানমূলক তোমার বিষয়, এগুলো তুমি মনে রাখবা। এগুলোতে বোঝানোর যেখানে কিছু নাই, সেখানে আমি নাই। সো ইনি হচ্ছেন একজন ওয়েল প্রনাউন্সড সায়েন্টিস্ট, মিস্টার রবার্ট হুক। সায়েন্টিস্ট রবার্ট হুক, তিনি হচ্ছেন একজন ইংরেজ বিজ্ঞানী। ইংরেজ বিজ্ঞানী বলতে আমরা বোঝাইছি তিনি ব্রিটেনের একজন বিজ্ঞানী। তিনি ১৬৬৫ সালে কি করলেন? জীববিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করলেন। এই যে এই হুকের কথা কিন্তু আমি বলতেছি না। এই যে তোমরা যে হুক দেখতে পাচ্ছ সাইডে, এই হুক মানে হচ্ছে তোমার মাছ ধরার ওই হুক-টুক, এগুলোর কথা আমি বলতেছি না। আমি বলতেছি একজন মানুষের কথা। উনিও একটা হুক আরকি। যাই হোক, তো উনার সাথে কর্কের একটা কানেকশন আছে। উনি আরএসআই বা রয়্যাল সোসাইটি অফ ইংল্যান্ড, সেখানকার একজন কর্মচারী ছিলেন। আমরা
তাকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিবেচনা করতে পারি। সেখানে কিছু প্রদর্শনী হওয়ার কথা ছিল, যে দিনটার কথা বলতেছি তার পরের দিন এই প্রদর্শনীটা হওয়ার কথা ছিল। আর যে দিনটার কথা বলতেছি সেটা হচ্ছে প্রদর্শনীর দিনের আগের দিন। এখন তিনি হুট করে একটা আহ, জিনিস লক্ষ্য করলেন। একটা বোতলের, ওয়াইনের বোতল বা যে কোনো ধরনের বোতল হোক না কেন, সেখানকার বোতলের ছিপি খুলে গেছে। হ্যাঁ, এখন ওই ছিপিটা খুলে যাওয়ার ফলে তিনি লক্ষ্য করলেন যে এই ছিপির ভিতরে আসলে কি আছে, আমি দেখতে চাই। I'm very eager to know what is under this কর্ক। সো তিনি কি করলেন, ওই কর্কটা নিয়ে গেলেন ল্যাবরেটরিতে। সেখানে মাইক্রোস্কোপ ছিল, তেমন একটা ওয়েল প্রনাউন্সড মাইক্রোস্কোপ না। তো সেই মাইক্রোস্কোপের নিচে তিনি ওই ছিপিটা রাখলেন, বা ছিপির একটা স্লাইস কাটলেন, পাতলা একটা স্লাইস কেটে সেটা তিনি রাখলেন। তো রেখে তিনি লক্ষ্য করলেন যে ওই ছিপির ভিতরে অনেকগুলো ছোট 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 ঘর দেখা যাচ্ছে, কুঠুরির মতো দেখা যাচ্ছে, ছোট 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 ছোট। ওই যে আমরা দেখি না, বাংলাদেশের বিভিন্ন এলাকায় আছে না, সরকারি প্রকল্পাধীন যে ঘরগুলো আছে, একটানা ঘরগুলো থাকে না, ছোট 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 ঘর, একটা করে রুম, দুটা করে রুম, এরকম থাকে না। তো সেরকম কিছু ঘর লক্ষ্য করলেন তিনি। এখন এই ঘরগুলোকে তিনি কনসিডার করে সেল নাম দিলেন। সেল নাম কেন দিলেন পরের পৃষ্ঠায় আমি ছবি সহ দেখাচ্ছি। তো সেল শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ সেলুলা থেকে, যার অর্থ ছোট ঘর বা ক্ষুদ্র প্রকোষ্ঠ। এখন সেল নামটা দেওয়ার কারণ কি? কেন কোষ নাম দেওয়া হলো? কর্কের গঠন দেখে রবার্ট হুকের মনে হয়েছিল যে এগুলো যেন মঠের সন্ন্যাসীদের ছোট ছোট কক্ষ। মঠের সন্ন্যাসী বলতে কি বোঝাচ্ছে? ওই যে আগের যুগে সন্ন্যাসীদের, বিভিন্ন ধরনের সন্ন্যাসীদের বন্দি করে রাখার একটা প্রচলন ছিল বা ধারা ছিল। এখন ওই যে আচ্ছা, আমি মঠের সন্ন্যাসী দিয়ে উদাহরণ দিলে তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। উনি ভাবছিলেন ওটা, ওর ভাবতে দাও। কিন্তু আমি একটু অন্য কিছু ভেবে বলি, ঠিক আছে? ধরে নিলাম যে উনি ভাবছিলেন কয়েদিদের জেলে রাখা হতো। এখন ওই কয়েদিদের যে জেলে রাখা হতো, ছোট 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 ঘর পাশাপাশি থাকে। তো উনি বিবেচনা করলেন ওরকম ছোট 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 ঘর। আর ওই ছোট ছোট ঘরগুলোকে সেল বলা হয়, আমরা জানি তো। কয়েদিদের জন্য সেল বরাদ্দ থাকে, তো এই সেল বলা হয়। আর এই সেল থেকেই তিনি নাম দিলেন, এই সেল কথাটা আসছে সেখান থেকে, যার অর্থ হচ্ছে কোষ। ওই দেখো, সন্ন্যাসীদেরকে আমি বন্দি করে রাখছি কোষের মধ্যে, ঠিক আছে? যাই হোক, তো এখানে একটা জিনিস মনে রাখো, রবার্ট হুক যে কোষ আবিষ্কার করছিল সেটা কিন্তু জীবিত কোনো কোষ ছিল না, সেটা ছিল মৃত কোষ। মৃত কোষ বলতে কি বোঝায়, আর জীবিত কোষ বলতে কি বোঝায়, এটা নিয়ে একদম স্লাইডের লাস্টে আলোচনা আছে। আমি একটু ছোট্ট করে বলি। মৃত কোষ হচ্ছে সেই সকল কোষ যেখানে কোষীয় সকল অঙ্গাণু থাকে, প্রোটোপ্লাজমিক সকল কিছু থাকে, কোষ ঝিল্লি এবং তার ভিতরে যা আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং কোষ ঝিল্লি সহ, এবং নিউক্লিয়াস সহ। আর মৃত কোষ হচ্ছে শুধুমাত্র জড়কোষ প্রাচীর থাকে, এ ব্যতীত আর কিছু থাকে না এর ভিতরে, ঠিক আছে? এটা উদ্ভিদ কোষের একটা কিছু বৈশিষ্ট্যের ভিতরে পরিলক্ষিত হয়। যাই হোক, তিনি কিন্তু দেখছিলেন এই যে ছোট 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 অনেকগুলো ঘর, যার ভিতরে সন্ন্যাসীরা বন্দি থাকে। মঠের সন্ন্যাসীদের থাকার ঘরগুলো ওইভাবে বিবেচনা করছেন। এখানে একটা নাম আসছে, এটা একটা বইয়ের নাম। জি, হ, এখানে একটা নাম আসছে যেটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। এই মাইক্রোগ্রাফিয়া অর্থ হচ্ছে, মাইক্রো মানে ছোট, গ্রাফিয়া মানে হচ্ছে ছোট জীবজগৎকে নিয়ে আলোচিত একটা বই। এভাবে মনে রাখো। আর ছোট বলতে কোষের কথা আসবে, ক্ষুদ্রাঙ্গ। যাই হোক, তো রবার্ট হুক তার পর্যবেক্ষণ এবং তার ছবি প্রকাশ করেন মাইক্রোগ্রাফিয়া বইয়ের মাধ্যমে ১৬৬৫ সালে। আবিষ্কার করছিলেন, তো এই যে ১৬৬৫ সালে তিনি যে মাইক্রোগ্রাফিয়া বই আবিষ্কার করেন, এখানে মূলত একটা ভিজুয়াল তৈরি করলেন কোষের। এখন আসি, রবার্ট হুক কি কি অবদান রাখছেন। তিনি প্রথমবার এই সেল কথাটা আবিষ্কার করেন। আর আমাদের জীবনের ভিত্তিমূলে বায়োলজিতে মূলত যদি আমি আলোচনা করি, তাহলে মেইন জিনিসটাই হচ্ছে সেল বা কোষ। আর আমি যদি এই সেম থিমটাকে বায়োমলিকিউলার্সে আলোচনা করি, তাহলে সেটা কিন্তু আসবে পরমাণু অণু দিয়ে আমাদের দেহ গঠিত। বাট এই পার্সপেক্টিভে আমি যদি চিন্তা করি, তাহলে সেটা দাঁড়াবে সেল বা কোষ। আচ্ছা, আর এই যে কোষ যখন আসতেছে বিষয়টা, এই কোষ নিয়ে একটা শাখায় আলোচনা হয়, যার নাম হচ্ছে সাইটোলজি। আর এই সাইটোলজি বা কোষবিদ্যার ভিত হচ্ছেন রবার্ট হুক।
এরপরে শুধুমাত্র কি রবার্ট হুকের এই মৃত কোষ দিয়ে আমরা থেমে গেছি? অবশ্যই না। রবার্ট হুকের পরে লিওয়েন হুক আসছেন। বিজ্ঞানী জাস্ট নট অনলি লিওয়েন হুক। শুধুমাত্র আমি লিওয়েন হুকের কথা কেন বলতেছি? এখানে আরো অনেক বিজ্ঞানীর কথা আসবে। যেমন যদি আমি তোমাদের বলি, আরো বিজ্ঞানী আছেন যেমন স্লেইডেন আছেন, তারপরে সোয়ান আছেন। এনারাও কিন্তু পরবর্তীতে আবিষ্কার করছেন। লিওয়েন হুক কিন্তু আবিষ্কার করছেন জীবিত কোষ। লিওয়েন হুক আবিষ্কার করছেন কি? জীবিত কোষের আবিষ্কারক। এখন বিজ্ঞানী লিওয়েন হুক যে জীবিত কোষ আবিষ্কার করছেন, সেটা আসলে কি ধরনের একটা জিনিস ছিল আরকি, হ্যাঁ? তো লিওয়েন হুককে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি। এটা হচ্ছে প্রথম কথা। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। ইনি হচ্ছেন ডাচ বিজ্ঞানী। সো জীবিত অণুজীব দেখছেন, যেটাকে বলা হয় ব্যাকটেরিয়া বা এককোষী জীব, প্রোটোজোয়া। তারপরে আরবিসি দেখছিলেন তিনি, স্পার্ম কোষ দেখছিলেন, দাঁতের ময়লার যে জীবাণু সেটার কোষ দেখছিলেন তিনি। এগুলোকে তিনি অ্যানিমালকিউলস নাম দেন। অ্যানিমালকিউলস মানে হচ্ছে ছোট প্রাণী। তো এই যে ব্যাকটেরিয়া দেখছেন, প্রোটোজোয়া দেখছেন, লোহিত রক্তকণিকা দেখছেন, এই জিনিসগুলা লিওয়েনহুক যেগুলা দেখছেন আরকি, এগুলো সব হচ্ছে এককোষী। এককোষী। প্রোটোজোয়া, আমি ব্যাকটেরিয়ার কথায় আসি জাস্ট। ব্যাকটেরিয়া ফার্স্টে দেখছিলেন। তো ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী। আবার আরবিসি হচ্ছে এককোষী। তো এই যে একক কোষ দেখছেন, আর কোষের ভিতরকার বৈশিষ্ট্যাবলী তিনি বিবেচনা করছেন। স্পার্ম সেল দেখছেন, দাঁতের জীবাণুর কোষ দেখছেন। তো এইগুলোর বৈশিষ্ট্যগুলো তিনি বিবেচনা করছেন। এখন এই যে বৈশিষ্ট্যগুলো বিবেচনা করলেন, এর মাধ্যমে তিনি আবিষ্কার করলেন প্রকৃত কোষ বা জীবিত কোষ। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো আমি যদি একটা জাস্ট ভিজুয়ালের মাধ্যমে রবার্ট হুকের জিনিসটা মনে রাখি, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে ১৬৬৫ সালে এই কর্কের কাহিনীর ভিতর দিয়ে তিনি মাইক্রোস্কোপের মাধ্যমে আবিষ্কার করলেন কোষ বা সেল। তো কোষের প্রকারভেদ যদি আমি কাইন্ডস অফ সেল বিবেচনা করি, একটা জিনিস দিয়ে আমি এটাকে স্পেসিফাই করতে পারবো না। বেশ কয়েকটা পার্সপেক্টিভ বা বেশ কয়েকটা থিমের ভিতরে কাজ করবে। ঠিক আছে? জাস্ট লাইক আমি ফার্স্ট যে বিষয়টাকে মেনশন করবো এখানে, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ। এই দুটো হচ্ছে কোষের গঠন। গঠন বলতে কি বোঝায়? আমার কোষের ভিতরে বাইরে যে বিষয়গুলো আছে সেই থিমগুলো। মানে আমার কোষটাকে দেখতে কেমন ওভারঅল, ভিতরে কি, কি পার্থক্য আছে, উন্নত কেমন, অনুন্নত কেমন, এই জিনিসগুলো প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক দিয়ে বিবেচনা করা হয়। এখানে একটা ওয়ার্ড আছে প্রো, আর এখানে আছে ইউ। আর এখানে দেখো ক্যারিওটিক, ক্যারিওটিক সেম। ক্যারিওটিক শব্দটা আসছে ক্যারিওটা থেকে বা ক্যারি অন থেকে, যার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। আর প্রো হচ্ছে আদি, আর ইউ হচ্ছে নতুন। আমি বিবেচনা করি জাস্ট আমার বোঝার সুবিধার্থে। বায়োলজির এই কিওয়ার্ডগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। এখন এই যে প্রোক্যারিওটা কোষগুলো আছে, এই কোষগুলো কি করে? নিউক্লিয়াস প্রকৃত নয়। মানে নিউক্লিয়াসটা নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে না। নিউক্লিয়াসের ভিতরে মেইনলি কি থাকে? ডিএনএ থাকে, ক্রোমোজোম থাকে। ঠিক আছে? নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমোজোম। তার ভিতরে কি থাকে? ডিএনএ। আর এই ডিএনএ এর ভিতরে থাকে জিন। ডিএনএ এর একটা খণ্ডিত অংশ হচ্ছে জিন। নির্দিষ্ট কোড বহনকারী, কোডন আরকি। তো এই যে ডিএনএ, এগুলো মেমব্রেন দ্বারা আবদ্ধ থাকে না। আর এটা আকারে ছোট হয় এবং খুবই সরল গঠনের হয়। জাস্ট ২-১ টা বিষয় নিয়ে এটাকে ব্যাখ্যা করা যায়। তারপরে তোমার দেখা যায় যে এর ভিতরে যে প্রকৃত কোষের বিভিন্ন অঙ্গাণু, যেমন তোমার মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই জিনিসগুলো থাকে না। জাস্ট কি থাকে? রাইবোজোম থাকে। সিম্পলি রাইবোজোম থাকে। তো রাইবোজোম কেন থাকে? এটা একটা প্রশ্ন হতে পারে। তো এর উত্তরটা আমি একটা লাইন বলি জাস্ট, যে প্রোটিন সংশ্লেষ সকল জীবের জন্য অপরিহার্য। এতটুকু মনে রাখো। বাকিটা রাইবোজোম নিয়ে একটা ডেডিকেটেড ক্লাসেই আমি আলোচনা করে দেবো। ঠিক আছে? যাই হোক। আর ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ যেগুলো, এটা নিউক্লিয়াস তো প্রকৃত, এটা ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু। কারণ ডিএনএ গুলো নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবদ্ধ থাকে। আর আকারেও বড় এবং জটিল গঠনের হয়। উন্নত প্রাণী যারা আছে তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। আসো, আমি কোষটাকে আরেকটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে জীবের ধরন অনুযায়ী। একটা হচ্ছে উদ্ভিদ আছে আর একটা প্রাণী। প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল। তো প্ল্যান্ট সেলটা কি? প্ল্যান্ট সেলের কয়েকটা বৈশিষ্ট্য বলি, যেমন হচ্ছে এটা কোষ প্রাচীর থাকে। যেমন রবার্ট হুক যেটা দেখছিলেন কাঠের ছিপি, মানে কাঠটা কোথা থেকে আসে? গাছ থেকে আসে। আর গাছটা একটা উদ্ভিদ। তো উদ্ভিদ, এই জন্য এর কোষ প্রাচীর দেখছিলেন তিনি, যেটা হচ্ছে জড় পদার্থ। তো যেটা আমি ওই যে স্লাইডের ভিতরে বললাম তোমাদেরকে, আমি একটু যাই, আগায় যাই। এই যে তিনি দেখছিলেন এই যে কর্ক। আর কর্কটা কেমন ছিল? কর্কটা ছিল কাঠের। আর এই যে কাঠের কর্ক হওয়ার জন্যই
তিনি কিন্তু এরকম দেখছিলেন। ঠিক আছে? আচ্ছা। আর প্রাণীকোষটা কি? প্রাণীকোষটা হচ্ছে যে কোষটার ভিতরে এই কোষ প্রাচীর থাকবে না, জাস্ট একটা সেল মেমব্রেন থাকবে। এখন উদ্ভিদ কোষ, প্রাণী কোষ নিয়ে ডেডিকেটেড ভিডিও থাকবে। আমি জাস্ট অ্যাজ অ্যান ইন্ট্রো আমি আলোচনা করতেছি। এটা ডিটেইলস বা ডেপথে আমি যাচ্ছি না। কারণ এটা ডিটেইলস বা ডেপথ হচ্ছে এর বিভিন্ন স্পেসিফাইড পার্ট আছে। যেমন আমি কোষ প্রাচীর বলতেছি বারবার। এখন কোষ প্রাচীরটা কি? কিভাবে আসলো? কি, কি আছে এর ভেতরে? এগুলো তো অবশ্যই একটা ডেডিকেটেড ক্লাস থাকবে। কারণ এই একটা ক্লাসে তো এত কিছু বলা যাবে না। তাহলে ক্লাসটা অনেক লং হবে। ১৫ মিনিট হয়ে গেছে অলরেডি। আসো, কোষের আরো কিছু প্রকারভেদ আছে। যেমন কাজ অনুযায়ী। কাজ অনুযায়ী কি? যেগুলা আরকি তুমি ওই যে আমি বলছিলাম একটু আগেই দেখছিল কি? লিউয়েনহুক দেখছিলেন। যেমন এই যে রক্তকণিকার কোষ দেখছেন লিউয়েনহুক, শুক্রাণুর কোষ দেখছেন লিউয়েনহুক। তো দেখো, ফার্স্ট অফ অল যদি আমি বিবেচনা করি স্নায়ু কোষটা, তো স্নায়ু কোষ বা নিউরন যেটাকে বলা হয়, এটা মূলত সংকেত বহন করে। কি সংকেত বহন করে? আমার দেহের মস্তিষ্ক থেকে বিভিন্ন তথ্য আমার দেহের বিভিন্ন অর্গানে নিয়ে যায়। অর্গান সেই সংকেত বা সেই নির্দেশ অনুসারে ক্রিয়া করে। এটা আমার কে করে? স্নায়ুকোষ বা নিউরনগুলো করে। রক্তকণিকা বা ব্লাড কর্পাসেলস এর ভিতরে আরবিসি যদি একটা সবথেকে প্রধান, যেটা অক্সিজেন বহন করে। আবার ডাব্লিউবিসি আছে, প্লেটলেটস আছে। ডাব্লিউবিসি আমাদের দেহের ডিফেন্ডার হিসেবে কাজ করে, অর্থাৎ আমার দেহে রোগ জীবাণু ঢুকতে দেয় না, আটকিয়ে দেয়। আমার ইমিউন সিস্টেম গ্রো করে। আর প্লেটলেট আমার রক্ততঞ্জন বা যেটাকে বলা হয় আমার রক্ত বন্ধ করতে সাহায্য করে। ঠিক আছে? আবার আমার যে স্পার্ম সেল আছে বা শুক্রাণু কোষ আছে, সেগুলো কি করে? আমার আহ, দেহে শক্তির যোগানে কাজ করে, আমার জনন কাজে অংশগ্রহণ করে, আরো বেশ কিছু কাজ আছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন কাজের জন্য স্পেশালাইজড সেল বলা হয়। এটা কয়েকটা উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু প্রকারভেদ দেখাইনি আমি। প্রকারভেদ দেখাইনি, এটা জাস্ট এক্সাম্পল, জাস্ট অ্যান এক্সাম্পল হিসেবে আমি এখানে প্রেজেন্ট করছি। কারণ হচ্ছে কাজ অনুসারে আরো অনেক ধরনের কাজের জন্য অনেক কোষ আছে, কাপ্পার সেল আছে। তারপরে আচ্ছা যাই হোক, আমি নাম বলি না। এগুলো চিনবা না, নিচে পার্ট নিয়ে লাভ নাই যে ভাই আমি জানি নামগুলা, এটা বলে লাভ নাই। ওকে, দেখো, নেক্সট প্যাচালটা হচ্ছে জীবিত আর মৃত কোষ নিয়ে। জীবিত কোষ হচ্ছে যে কোষগুলো কাজ করে, আর মৃত মানে মরে গেছে, ওর কোনো কাজ নাই, মিসাই। যেমন হচ্ছে ওই যে কর্কের শেলটা, যেটা রবার্ট হুক যেগুলো দেখছিল, এগুলো কোনো জীবন ক্রিয়া নাই, কাজকর্ম নাই, মিসাই পড়ে থাকে, কয়েকদিন পর অদৃশ্য হয়ে যায় আস্তে আস্তে। হ্যাঁ, আহ, এখানে অনেক বড় একটা প্রসেস আছে যে মৃত কোষগুলা কই যায়, কি হয় না হয়, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। আর জীবিত কোষ বিপাক ক্রিয়ায় কাজ করে। বিপাকের ইংলিশ হচ্ছে মেটাবলিজম। এর সাথে সাদৃশ্যপূর্ণ আরেকটা ওয়ার্ড হচ্ছে ক্যাটাবলিজম। তো মেটাবলিজম, ক্যাটাবলিজম ক্যাচাল লেগে যাবে মাথার ভিতরে, এগুলো বোঝারই দরকার নেই। আর বিভাজন করতে পারে কি? বিভাজন করতে মানে হচ্ছে সেল ডিভিশন। আমরা ইংলিশে যেটাকে বলি সেল ডিভিশন, মানে কোষ বিভাজন। এখন এই কোষ বিভাজন ঘটাতে পারে জীবিত কোষগুলো। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেল ডিভিশন নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। বায়োলজির প্রতিটা টপিকের উপরে ইন ডেপথে না গিয়ে জাস্ট বেসিক থেকে সুন্দর করে আলোচনাগুলো বুঝাই দেবো আমি। খুব ছোট 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 ক্লাস হবে। আজকে ইন্ট্রো ক্লাস ছিল, মেলা বড় হয়েছে প্রায়। এখন আমি দেখতে পাচ্ছি টাইম লাইন 18 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে। যাই হোক, নো প্রবলেম। একটু সময় লাগুক, বাট ইন্ট্রোটা খুব ভালোভাবে হোক। 20 মিনিটেই শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আমরা আজকে আর বেশি কিছু নিয়ে কথা না বলি, আমি জাস্ট একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে ফার্স্ট স্লাইডে যা কথা বলি। দেখো, দেখো, ফার্স্ট স্লাইডে কিন্তু এটা সাদা কালার ছিল। এটা কিন্তু এখন এই যে ইন্ট্রো, পার্ট 1 এর ইন্ট্রো যেটা আমি লাল করে দিছি। তার মানে হচ্ছে আমার ইন্ট্রো নিয়ে আলোচনা শেষ। আমি এইভাবে দেখতে চাই আমার প্রতিটা পার্ট লাল হয়েছে, এবং আমি সবগুলো টপিকের উপর ভিডিও শেষ করেছি তোমাদের সাথে। সবকিছু আলোচনা আমার শেষ হয়েছে। সো দ্যাটস ওয়াই আই নিড ইউর হেল্প, অ্যান্ড তোমরা আমাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, অ্যান্ড শেয়ার করে রাখো জিনিসগুলোকে, টাইমলাইনে সেভ করে রাখো, পারলে ইনস্টল করে রাখো, সরি ডাউনলোড করে রাখো ভিডিওগুলোকে, যাতে করে তুমি পরবর্তী সময় দু একবার দেখলে আরও ক্লিয়ার হবে। স্লাইডগুলো পজ করে রেখে ওই লেখাগুলো পড়লেই কিন্তু তোমার কাছে ক্লিয়ার হবে। আমি মোর দ্যান এনাফ ভিজুয়াল উপস্থাপন করছি সেখানে। সো দ্যাটস ওয়াই, দ্যাট ইজ অল ফর টুডে। আমরা পরের দিন বায়োমলিকিউলার্স নিয়ে আলোচনার কথা আছে। চেঞ্জ হতে পারে, এর মধ্যে আরও কিছু অ্যাড হতে পারে সাব পয়েন্ট হিসেবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।